প্রিয় দর্শক, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বিমা খাতে রয়েছে অপার সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখেই RTV সাপ্তাহিক আয়োজন উন্নয়ন বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, 2009 সালে দেশে মোট পলিসি ছিল 1,12,00,000। 2023 সালে এসে তা কমে ঠেকেছে 85,88,000-এ, অর্থাৎ 14 বছরে 23% বেশি পলিসি তামাদি হয়েছে। উন্নত দেশগুলোতে তামাদির হার 2 থেকে 3%, প্রতিবেশী ভারতে 10%-এর মতো। 2024 সালে দেশে 36টি জীবন বীমা কোম্পানির 12,49,000 গ্রাহক পলিসি বাতিল করেছেন। যদিও 2023 সালের তুলনায় পলিসি তামাদির হার কিছুটা কমে এসেছে, তবে বৈশ্বিক গড়ের তুলনায় তা অত্যন্ত হতাশাজনক। IDR-এর তথ্য বলছে 2024 সালে মোট বীমা দাবির কেবল 57% নিষ্পত্তি করা হয়েছিল, অথচ বৈশ্বিক গড় 98%। কিন্তু কেন কোম্পানিগুলো বীমা দাবি পরিশোধ করছে না, কিংবা এত বিপুল সংখ্যক গ্রাহক পলিসি কেন বাতিল করছে, সেই প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় পলিসি তামাদি গ্রাহকের দায় নাকি কোম্পানির ব্যর্থতা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে RTVর স্টুডিওতে আছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স PLC ব্যবস্থাপনা পরিচালক ও CEO MJ আজিম, জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চিফ ফ্যাকাল্টি মেম্বার SM ইব্রাহিম হোসেন ACII এবং ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সারা বাংলা .net-এর হেড অফ নিউজ গোলাম সামদানি। যাচ্ছে মূল আলোচনায়। জনাব ইব্রাহিম হোসেন, গত 14 বছরে 26 লাখের বেশি পলিসি তামাদি হয়েছে। 2024 সালে প্রায় 12 লাখ গ্রাহক পলিসি বাতিল করেছেন। এত বিপুল সংখ্যক পলিসি তামাদি হওয়ার কারণ কি? ধন্যবাদ। বেশ কয়েকটি কারণ আছে, আমি একটু ব্যাখ্যা করে বলি। একটা কারণ হতে পারে যেমন ওভারসেল, আন্ডারসেল। এটা একটু বুঝে না বললে হবে না। ওভারসেল হচ্ছে একজন গ্রাহক পলিসি নিতে পারবে 10 লাখ টাকার, এজেন্ট যখন তাকে অনেক ক্ষেত্রে জোর করে 15 লাখ টাকা 20 লাখ টাকার পলিসি দেয়, তখন কিন্তু পরের বছরগুলোতে ওই গ্রাহক আর এই পলিসিটাকে কন্টিনিউ করতে পারে না, তার আর্থিক অক্ষমতার জন্য। তো এই ওভারসেল হলো এই কারণে পলিসি তামাদি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে আন্ডারসেলও হয়। কিছু গ্রাহক থাকে যাদের সামর্থ্য আছে 10 লাখ টাকার পলিসি নেওয়ার, তাকে যদি 5 লাখ টাকার দেওয়া হয়, সেও মনে মনে অসন্তুষ্ট হতে পারে। অন্য কোম্পানির থেকেও সে এই যে বাকি 5 লাখ টাকা তার সামর্থ্য আছে এটা নেওয়ার চেষ্টা করতে পারে, চিন্তা করতে পারে, নিতেও পারে। সুতরাং এই ওভারসেল, আন্ডারসেল দুই কারণেও কিন্তু পলিসি ল্যাপস হয়। এর বাইরে অনেক সময় গ্রাহকের আর্থিক বিপর্যয় দেখা দেয়। হঠাৎ করে দেখা গেল একজন গ্রাহকের পলিসি চলছে 3-4 বছর চলছে, এরপরে আবার দেখা গেল সে তার চাকরিটা নাই, ব্যবসাটা বন্ধ। এরকম কারণে আর্থিক বিপর্যয় যখন হয়, তখন কিন্তু মানুষ এটাকে বেসিক নিডসের বাইরে ধরে তার মৌলিক সমস্যাগুলো সমাধান করতে করতে তখন সেই বিমাটাকে হয়তো কন্টিনিউ করতে পারে না। এই কারণে ল্যাপস হতে পারে। আরও কারণ এরকম হতে পারে, অনেক ক্ষেত্রে এজেন্টরা কিছুটা জোর করে কারোর মাধ্যমে এই পলিসি বিক্রি করে। জোরটা এরকম যে দেখা গেলো তার পরিচিত কেউ কিংবা আত্মীয় বলে যে না, আপনি এই পলিসিটা নেন, দেখেন আপনি নেন, আমি বলছি আপনি নেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু বাস্তবে গ্রাহক হয়তো ওটাকে অ্যাফোর্ড করতে পারে না। পরবর্তীতে দেখা গেল যে গ্রাহক ওই পলিসিটাকে কন্টিনিউ করে না। এটা একটা কারণ ল্যাপসের। তো এই ধরনের কিছু কারণের জন্যই বলবো যে পলিসি ল্যাপস হয়। এর বাইরেও আরও কিছু কারণ থাকতে পারে, যে বয়স গ্রুপ একটা ফ্যাক্টর। 25 বা 30 পর্যন্ত এই বয়সের লোক, তারা কিন্তু দেখবেন যে তারা চাকরি, ব্যবসা কোনোটাই অনেক সময় স্থির থাকে না। কেন? যে দেখা গেলো এর চাইতে বেটার একটা জব খুঁজে, এর চাইতে বেটার একটা ব্যবসা খুঁজে অনেক ক্ষেত্রে বিদেশ চলে যায়। সে হয়তো 20 বছরে 22 বছরে একটা পলিসি করেছে, দেখা গেল যে হঠাৎ করে 25 বছরে তার বিদেশ যাওয়ার একটা সুযোগ আসছে। মানে বিদেশ যখন চলে যায়, তখন কিন্তু তার এই পলিসিটা শেয়ার এই যে চলে গেল দেশে, এজেন্ট হয়তো খোঁজ নিয়ে তাকে পেল না, এবং তারও কেউ এই পলিসিটাকে বহুবিধ কারণে আসলে তামাদিটা হয়। আমরা আরো বিস্তারিত আপনার কাছে শুনবো। ধন্যবাদ আপনাকে জনাব আজিম। এই তামাদির প্রবণতার কারণে গ্রাহক কোম্পানির কি ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে? প্রথমত গ্রাহক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যদি পলিসি তামাদি হয়, তাহলে তামাদি পলিসির বিপরীতে গ্রাহক কোনো ধরনের বেনিফিট পাবেন না। অর্থাৎ উনি যে প্রিমিয়ামটা দিলেন কিন্তু পরবর্তী বছরে আর পলিসি চালালেন না, এই সময় গ্রাহক যদি মৃত্যুবরণ করেন অথবা কোনো দুর্ঘটনা কবলিত হন, তাহলে তার যে ঝুঁকি ইন্স্যুরেন্স কোম্পানি বহন করার কথা, সেই ঝুঁকি কিন্তু বহন করবে না। অর্থাৎ সেই গ্রাহক কোনো ধরনের অর্থ ফেরত পাবেন না, বা পলিসি মেয়াদ উত্তীর্ণ ক্ষেত্রেও এটা সম্ভব না। বাংলাদেশের আইনে ন্যূনতম 2 বছর পলিসি টানা চালানোর পরেই এটা পেইড আপ করা যেতে পারে, কিন্তু তার আগে তামাদি অবস্থায় কোনো বেনিফিট পাচ্ছেন না। যার ফলে এই গ্রাহক এটা মনে করছেন যে ইন্স্যুরেন্স কোম্পানি তার এই টাকাটা মেরে দিয়েছে, এবং ইন্স্যুরেন্স কোম্পানি এবং পাশাপাশি
সম্পূর্ণ ইন্স্যুরেন্সের প্রতি তার একটা নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। আর কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশে বীমা সংগ্রহের জন্য আমাদের প্রথম বর্ষ কমিশন হার অনেক বেশি, এবং বেশিরভাগ কোম্পানি দেখবেন তারা প্রথম বর্ষরে যে প্রিমিয়ামটা আনে, ইন্স্যুরেন্সের যারা কাজ করেন তাদের কমিশন, ওভাররাইড এবং ম্যানেজমেন্ট এক্সপেন্স খরচ করার পরে দেখা যায় তাদের হাতে প্রথম বর্ষের প্রিমিয়ামের তেমন কোনো টাকা থাকে না। তারা আশা করে যে এই পলিসিটা চালু থাকলে পরবর্তী বর্ষর যে প্রিমিয়ামটা আসবে, যেহেতু সেখানে খুব কম খরচ করা হয়, সেখানে কোম্পানির হাতে টাকাটা থাকবে, যেটা সে বিনিয়োগ করে পরবর্তীতে ভবিষ্যতে গ্রাহকের কাছে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, সেটা ফিল আপ করবে। কিন্তু পলিসি তামাদি হওয়ার ফলে দেখা যায় যে তারা কিন্তু এই ফান্ডটা তৈরি করতে পারে না, এবং পরবর্তীতে তারা গ্রাহকের দাবি পূরণ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। যার ফলে পলিসি তামাদি হওয়াটা গ্রাহকের জন্য যেরকম ক্ষতিকর, কোম্পানির জন্য ক্ষতিকর, এবং অ্যাজ এ হোল ইন্স্যুরেন্স সম্পর্কে সাধারণ মানুষের মনোভাব বা ইমেজ ক্রাইসিস তৈরি করার একটা মূল কারণ বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। জনাব গোলাম সামদানি, পলিসি তামাদি হওয়ার দায় কি গ্রাহকের নাকি কোম্পানির? ধন্যবাদ। আসলে এই দায়টা আমি মনে করি উভয়েরই। প্রথমত আসলে যখন পলিসি তামাদি হয় উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, আর এর দায়টা কোম্পানিকে বেশি নিতে হবে। এর কারণ হলো, যখন যাকে দিয়ে যখন তারা ইন্স্যুরেন্সটা পলিসিটা করা হয়, তখন অনেক সময় এজেন্টরা মিথ্যা আশ্বাস দেয় যে আপনাকে এই সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে কিছুদিন চালানোর পরে ওই পলিসি হোল্ডার যখন দেখে যে তাকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে না বা সেই সুবিধাটা পাবে না, সে অনেকটা আস্থাহীনতার মধ্যে পড়ে যাওয়ার কারণে সে পলিসিটা আর কন্টিনিউ করে না। এতে সে যেমন ক্ষতিগ্রস্ত হয়, আবার কোম্পানিটাও ক্ষতিগ্রস্ত হয়। আর তামাদি হওয়ার আরও একটা কারণ আছে, যখন সে একটা পলিসি 6 মাস 1 বছর চালানোর পরে যখন দেখে আশেপাশে কেউ না কেউ যে বিমা পলিসি করে, সে পরবর্তীতে ম্যাচিউর হওয়ার পর সে টাকাটা ফেরত পায় না, তখন তার মধ্যে এক ধরনের আস্থাহীনতা কাজ করে। এই আস্থাহীনতার কাজ করার কারণে সে মনে করে, আমি যদি পূর্ণাঙ্গ অবস্থা যদি মানে পলিসির মেয়াদ শেষ হওয়ার পর যদি আমাকেও টাকাটা না দেয়, তখন সে মাঝপথে এটা বন্ধ করে দেয়। তো এই বিষয়টা আমার একটা মানে মতামত হতে পারে এরকম যে, সাধারণত আমরা জানি 2 বছর পর্যন্ত পলিসি জমা দেওয়ার পরে আর তামাদি হওয়ার সুযোগ নাই। সে 2 বছর যদি কন্টিনিউ করে, তারপরে সে একটা না একটা অংশ পাবে। সেই ক্ষেত্রে যদি যারা তামাদি হচ্ছে বা তামাদি 18 মাস 19 মাস বা 1.5 বছর চালানোর পরে যে সমস্ত গ্রাহক এই পলিসিগুলো আর কন্টিনিউ করে না, তাদেরকে যদি একটা আবার সুযোগ দেওয়া হয় যে তোমরা যদি এখন আবার নতুন করে চালাও, এই ধরনের একটা সুবিধা দেওয়া যেতে পারে। সুবিধা দেওয়া গেলে কি হবে, সে তাকে আবার এর আওতায় আনা যাবে। এতে করে কোম্পানিগুলো লাভবান হবে, আবার ওই গ্রাহকেরও একটা ঠিক আছে আমি আবার শুরু করি। কারণ অনেক সময় অনেকে আর্থিক অবস্থার কারণেও দেখা যায় কি, আলোচনার ইতিমধ্যে আসছে যে তার হয়তো যখন বিমাটা করে তখন তার আর্থিক অবস্থা ভালো ছিল, মাঝপথে এসে তার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, তো তখন সেটা আর কন্টিনিউ করতে পারে না, যে কারণে অনেক সময় অনিচ্ছাকৃত সত্ত্বেও তামাদি হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি তাকে 6 মাস 1 বছর পরে বা 1.5 বছর পরে সে যদি আবার এটা কন্টিনিউ করতে চায়, তখন যদি কোম্পানি তাকে একটা সুযোগ দেয়, তাইলে কোম্পানি এবং গ্রাহক উভয়ই আমি মনে করি লাভবান হবে। ধন্যবাদ আপনাকে। জনাব ইব্রাহিম হোসেন, উন্নত বা প্রতিবেশী দেশের মতো ডিজিটাল পেমেন্ট অ্যালার্ট সিস্টেম এবং বীমা দাবি পরিশোধের স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করে পলিসি তামাদি রোধ করা যায় কিনা আপনার মতামত শুনবো, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক উন্নয়ন বীমা অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবার স্বাগত উন্নয়ন বীমা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয়ে আমরা আলোচনা করছি পলিসি তামাদির কারণ ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব ইব্রাহিম হোসেন, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, উন্নত দেশগুলোতে এমনকি প্রতিবেশী ভারতে ডিজিটাল পেমেন্ট অ্যালার্ট সিস্টেম এবং দ্রুত বীমা দাবি পরিশোধ সহ বিভিন্ন ব্যবস্থা চালু আছে, এগুলো আমাদের দেশেও চালু করে পলিসি তামাদি রোধ করা যায় কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই করা যায়, আপনি যথার্থই বলেছেন। এবং ইতিমধ্যে আমি উদাহরণটি না বলেই পারছি না, যেমন ধরেন এখন যে আমাদের দেশে ব্যাংক অ্যাসুরেন্স চালু হয়েছে, সেখানে আপনি বুঝবেন যে গ্রাহকদের লেভেলটা আসলে তাদের হায়ার ইনকাম লেভেলের গ্রাহক, এবং ব্যাংকে ডিজিটাল যেহেতু ব্যবস্থা আছে, পেমেন্টটা ডিজিটালি হচ্ছে।
আমরা আশা করতে পারি এবং ইতিমধ্যে শুরু হয়েছে যে গ্রাহকরা তাদের এই প্রিমিয়ামটা পুনর্বার দেওয়ার জন্য প্রথম বছরের পরে যতবার আসবে দেওয়ার জন্য ডিজিটালি তারা মেসেজ পেয়ে যাবে। আপনি যেটা বললেন ডিজিটাল অ্যালার্ট সিস্টেম, তার যে পেমেন্ট দিতে হবে, নবায়ন প্রিমিয়াম দিতে হবে পরের বছরগুলোতে, এটা পেয়ে যাবে। তো সারা দেশে একটা অসুবিধা কি, আমাদের যারা সাধারণ বিমার গ্রাহক মাঠ পর্যায়ে গ্রাম পর্যায়ে তাদের অনেকের ক্ষেত্রে এই ডিজিটাল সুবিধাটা পৌঁছে দেওয়া যাচ্ছে না। বাট একটা বলা যায় যে তাদের বেশিরভাগেরই এখন মোবাইল আছে। আমরা মোবাইলেও যদি আমরা এই মেসেজ সিস্টেমটা দেই, আমরা আপনি যে অ্যালার্ট সিস্টেমের কথা বললেন এটা দেই, তাহলে আমি মনে করি যে এটা অবশ্যই একটা কার্যকরী পদক্ষেপ হতে পারে। যে আমাদের দেশে যেহেতু ইতিমধ্যে বিমার একটা নেগেটিভ ইমেজ রয়েছে, এই নেগেটিভ ইমেজকে দূর করার জন্য অবশ্যই আমরা দ্রুত যদি ক্লেম সেটেলমেন্টে করি এবং সেটা যদি ডিজিটাল ক্লেম সেটেলমেন্ট করি, আমরা দেখেছি যে কিছু কোম্পানি ইতিমধ্যে এটা করছে, এমনকি 24 ঘন্টার মধ্যেও ক্লেম দেওয়া সম্ভব, সর্বোচ্চ 3 দিনের মধ্যেও দেওয়া সম্ভব। সুতরাং এই ডিজিটাল ক্লেম সেটেলমেন্টের ব্যবস্থা যদি আমরা করি, যখন মাঠ পর্যায়ে মেসেজটা যাবে যে না বিমা কোম্পানি দ্রুত দাবি পরিশোধ করে, তাহলে পলিসি ল্যাপস হবে না। সুতরাং এই বিষয়টাতে গুরুত্ব দেওয়া দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। জনাব আজিম, কেউ কেউ চলতি কমিশন কাঠামোয় ত্রুটি দেখছেন, কেউ কেউ বলছেন প্রথম বর্ষের কমিশন বেশি এবং পরবর্তী বছরগুলোতে কম হওয়ায় এজেন্টরা আগ্রহ হারিয়ে ফেলে। তো কমিশন কাঠামো পরিবর্তনের পলিসি তামাদি হওয়ার প্রবণতা ঠেকানো যায় কিনা? আমিও ব্যক্তিগতভাবে এটা মনে করি যে আমাদের দেশে প্রথম বর্ষর কমিশনটা অত্যাধিক বেশি হওয়াতে আমাদের যারা বিক্রয় কর্মী তারা এইটার দিকেই বেশি মনোনিবেশ করে থাকেন এবং দেখা যায় যে পলিসি করার পরে সেই পলিসিগুলোকে চালু রাখার জন্য আফটার সেলস সার্ভিস একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। যেহেতু নবায়ন প্রিমিয়ামের কমিশন হারটা অনেক কম, ফলে তারা সেখানে আর সেই ধরনের আগ্রহ নিয়ে গ্রাহক সেবাটা প্রদান করে না বা তাদের সাথে সেইভাবে যোগাযোগটা রাখে না, প্রিমিয়ামগুলো সংগ্রহ হয় না। যার ফলে যদি কমিশনটাকে রিশিডিউলিং করা যায়, প্রথম বর্ষের কমিশনটাকে একটু কমিয়ে সেটা পরবর্তী বছরগুলোতে যদি যোগ করে দেওয়া যায়, তাহলে আমাদের যারা বিক্রয় কর্মী থাকবেন তারা দীর্ঘমেয়াদে এই পেশার সাথে জড়িত থাকতে আগ্রহী হবেন। পাশাপাশি আরও কয়েকটা জিনিস আমি বলতে চাই, যেটা আমাদের আর বিজ্ঞ আলোচকরা বলেছেন, যে আমাদের এজেন্টদেরকে প্রফেশনাল করতে হবে। একটা জিনিস আছে যে আমাদের দেশে নিড বেস সেলিংটা খুব কম হয়, এটা এজেন্ট প্রফেশনাল না হওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে। তো পারসিস্টেন্সি বাড়াতে গেলে বা নবায়ন প্রিমিয়াম আনতে গেলে নিড বেস সেলিংটা করতে হবে, প্লাস এই এজেন্টকে প্রফেশনাল করলে নিড বেস সেলিংটা করা সম্ভব হবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব গোলাম সামদানি, আস্থা হারিয়ে ফেলায় গ্রাহকরা পলিসি বাতিল করে দেয়, তো আস্থা যাতে নষ্ট না হয় সেজন্য কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? আসলে চমৎকার একটা প্রশ্ন করছেন। আস্থা নষ্ট যাতে না হয় সেজন্য প্রথমত কোম্পানিগুলোকে বিমা দাবি সঠিক সময়ে পরিশোধ করতে হবে। কারণ মানুষ আস্থাটা তখনই হারায় ফেলে যখন দেখে যে পাশের বাড়ির লোকটা বিমা করে টাকা ফেরত পায় নাই, কিংবা অনেকে এসে বলে যে ভাই কোম্পানির আমার টাকা আটকে আছে। এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে কিছু কোম্পানি যে যথাসময়ে ক্লায়েন্টদেরকে তার বিমা দাবি পরিশোধ করছে না, এটার কারণে একটা নেগেটিভ ইমেজ সৃষ্টি হয়েছে। সেই নেগেটিভ ইমেজটা আসলে আমাদের দূর করতে হবে, তাহলেই গ্রাহকরা আস্থা ফিরে পাবে এবং তারা বিমা করতে উৎসাহিত হবে। আসলে বিমা কিন্তু দেশের অর্থনীতির জন্য একটা অন্যতম একটা সেক্টর। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিমার কোনো বিকল্প নাই। কিন্তু আমাদের দেশে কয়েকটা কোম্পানি, বিশেষ করে আমি নাম তো বলবো না, এই কয়েকটা কোম্পানির কারণে বিমা খাতটা আসলে এক ধরনের নেগেটিভ একটা ইমেজ গ্রো করছে। এই নেগেটিভ ইমেজ থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং যে সমস্ত কোম্পানিগুলো যথাসময়ে বিমা দাবি পরিশোধ করতেছে তাদেরকেও আর একটু মার্কেটিং করতে হবে যে আসলে বিমা করলে মানে যে গ্রাহকের জন্য লাভ, দেশের জন্য লাভ এবং কোম্পানির জন্য লাভ। সুতরাং আপনারা বিমা করেন। যে হাতে গোনা যে 2-4টা কোম্পানি বিমা দাবি পরিশোধ করছে না, এটা এক্সেপশনাল। অধিকাংশ কোম্পানি বিমা দাবি পরিশোধ করছে এবং বিমা করলে বিমা দাবির টাকা আপনি ফেরত পাবেন। এই জিনিসটা গ্রাহকের কাছে তুলে ধরতে হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। জনাব ইব্রাহিম হোসেন, পলিসি তামাদি হওয়ার প্রবণতা ঠেকাতে কি কি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বলে আপনি মনে করেন? শুনবো আপনার কাছে, তবে আরেকটি বিরতির পর। দর্শক, সময় হলো আরেকটি বিরতির, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়নের বিমা অনুষ্ঠানে।
আজ আমাদের আলোচনার বিষয় পলিসি দামাদি গ্রাহকের দায় নাকি কোম্পানির ব্যর্থতা। আমরা ফিরছি আলোচনায়। জনাব ইব্রাহিম হোসেন, বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল, পলিসি দামাদি হওয়ার প্রবণতা ঠেকাতে কি কি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে, সুনির্দিষ্টভাবে অন্তত 3টি পরামর্শ যদি দেন। ধন্যবাদ। জি, আমি বলছি পর্যায়ক্রমে। প্রথমত হচ্ছে আমাদের এই বিমা কোম্পানিগুলোর, বিশেষ করে যেহেতু আমরা পলিসি তামাদি নিয়ে আলাপ করছি, জীবন বিমা কোম্পানিগুলোর আন্ডাররাইটিং ডিপার্টমেন্ট হেড অফিস থেকে একটা নিয়ন্ত্রণ করতে পারে। এবং আরও কয়েকটি পয়েন্ট আগে আমি বলেছি যে একটা বয়স আছে, যে বয়সের মানুষ সাধারণত চাকরি ব্যবসায় সুস্থির থাকে না, ওই বয়সটাকে এড়িয়ে প্রকৃত কিছু বয়স আছে যে বয়সে সাধারণত মানুষ স্থিরতা অর্জন করে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে। যেমন ধরেন 30 থেকে 40, এই বয়সটা একটা উপযুক্ত বয়স হতে পারে। এই বয়সের মানুষের গ্রাহকের পলিসি করলে এগুলো তামাদি হওয়ার সম্ভাবনাটা কমবে। আরেকটা হচ্ছে অনেক ক্ষেত্রেই তামাদি হয়, কিন্তু তাদের কাছে যদি হেড অফিস বা ব্রাঞ্চ অফিস তুলে ধরে যে তার বছরে 6 মাসে এই পরিমাণ ল্যাপস হয়েছে, তাহলে ওই এজেন্ট নিজেই সতর্ক হবে যে সে শুধু কিন্তু পলিসি বিক্রির দিকে লক্ষ্য রাখে, এর ফাঁকে কতগুলো তামাদি হইলো সে হয়তো ওইভাবে লক্ষ্য করে না। কিন্তু তার সামনে যখন পরিসংখ্যান দিয়ে তুলে ধরা হবে যে 6 মাসে 1 বছরে বিগত সময় তোমার এই পরিমাণ পলিসি ল্যাপস হয়েছে, তুমি যা বিক্রি করছো, তখন কিন্তু সে সতর্ক হবে যে মাই গুডনেস, আমার এতগুলো পলিসি ল্যাপস হয়েছে, আমার তো সতর্ক হওয়া দরকার। এবং একটু আগে আমাদের বিজ্ঞ বক্তা বলেছেন আরেকজন যে তাদের জন্য ওই যে পারসিস্টেন্সি বোনাস যদি চালু করা যায়, যে এজেন্টের পলিসি যত বেশি পারসিস্ট করবে, ল্যাপস কম হবে, তাকে একটু বোনাস দেওয়া হবে আলাদা, এই ধরনের একটা ব্যবস্থা করলে তারা কিন্তু উৎসাহিত হবে। ধন্যবাদ। এবং আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে এটা শেষ করতে চাই যে আমরা এই পলিসি ল্যাপস নিয়ে কথা বলেছি, ক্লেম নিয়ে কথা বলেছি, কিন্তু আমার কথা হলো এটা কোম্পানিগুলো, গ্রাহক, এজেন্ট সবাইকেই মাথায় রাখতে হবে যে আসলে মানুষ বিমার অস্তিত্বটা তখনই বুঝে যখন সে ক্লেম অ্যারাইজ করে, তার দাবিটা যখন উত্থাপিত হয়। কারণ তার আগ পর্যন্ত বিমা কোম্পানির কাছে সে দাবি করে না, সে বুঝতেও পারে না যে তার টাকা দিবে না না দিবে। সুতরাং এটি হচ্ছে গুরুত্বপূর্ণ সময়, যখন ক্লেম হয় তখন কিন্তু গ্রাহক বুঝে যে এই বিমা কোম্পানি ভালো না খারাপ। সুতরাং কোম্পানির দায়িত্ব হচ্ছে গ্রাহকের কাছে নিজেকে খারাপ প্রতিপন্ন না করা, তার মানে যথাযথ যত দ্রুত সম্ভব দাবি পরিশোধ করা। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। জনাব আজিম, অনেকে পলিসি তামাদি কমাতে গ্রাহকদের শিক্ষিত ও সচেতন করায় যোগ দিচ্ছেন, কিন্তু কোম্পানি কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে সচেতনতামূলক কোনো প্রচারণই তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ কি? এটা আমি বলবো যে আসলে খুবই দুর্ভাগ্যজনক। এখানে কোম্পানিগুলোরও যেরকম ভূমিকা রয়েছে, আমাদের সরকারের তরফ থেকে বিশেষত যারা আমাদেরকে দেখভাল করেন, আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, ইডরা, তাদেরও যথেষ্ট ভূমিকা আছেন। এবং আমাদের যে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন একটা আছে, তারাও একটা সম্মিলিতভাবে প্রচেষ্টা বা উদ্যোগ নিতে পারেন। কোম্পানিগুলোর কিছু লিমিটেশনস রয়েছে, যেমন বিভিন্ন কারণেই আমরা ব্যবসা সংগ্রহের খরচটা অনেক বেশি করে ফেলেছি বা এখন অনেক কোম্পানি করছি, যার ফলে আমরা গ্রাহক সচেতনতা বা বিমার বেনিফিট সম্পর্কে প্রচারণাটা আমরা সেইভাবে চালাতে পারি না, কারণ আমাদের ম্যানেজমেন্ট এক্সপেন্সের একটা লিমিট আছে। এই যে একটা অনৈতিক প্রতিযোগিতার কারণে এটা হয়েছে ব্যবসা সংগ্রহের, তো এটাকে কমিয়ে আনতে হবে। এই ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থার একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। প্রত্যেকটা কোম্পানিকে সেলফ কমপ্লায়েন্সের ভিতরে আসতে হবে। তাহলে যদি আমরা সংগ্রহ খরচটা কমাতে পারি, এই খরচটা আমরা প্রচারণায় গ্রাহককে বিমার সুবিধা সম্পর্কে জানাতে ব্যবহার করতে পারবো। আর আরেকটা আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, আমি মনে করি যেহেতু প্রত্যেকটা কোম্পানির পক্ষে আলাদা আলাদাভাবে প্রচারণা, বিশেষত ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, বিজ্ঞাপনটা অনেক এক্সপেন্সিভ হওয়াতে যদি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সব কোম্পানিগুলো মিলে কিছু চ্যানেল পার্টনারদের সাথে চুক্তি করে আমরা এই ইন্স্যুরেন্সের বেনিফিট সম্পর্কে মানুষকে বোঝানোর চেষ্টা করি এই সমস্ত চ্যানেলগুলোর মাধ্যমে, তাহলে দেখা যাবে যে একটা কোম্পানির ভাগে অতটা টাকার ভাগ পড়বে না, কিন্তু সম্মিলিতভাবে এই টাকাগুলো দিয়ে আমরা কিন্তু বড় ধরনের প্রচারণা চালাতে পারবো, যেটার মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে পারবো। যার ফলে আমি মনে করি ক্ষেত্রে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যারা সংশ্লিষ্ট কোম্পানি, সরকার এবং অ্যাসোসিয়েশন, তাদেরকে সম্মিলিতভাবে কিছু প্রচেষ্টা নিতে হবে, তাহলে আমরা এখান থেকে একটা ভালো বেনিফিট আনতে পারবো। জি জনাব আজিম, পলিসি তামাদি হওয়ার ঝুঁকি মোকাবেলায় আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দর্শক এবং বীমা খাতের গ্রাহকদের কি পরামর্শ আপনি সংক্ষেপে দেবেন? আমি সংক্ষেপে বলবো যে আপনারা পলিসি করার সময় পলিসির বেনিফিটটা ঠিকমতো বুঝে আপনার সামর্থ্যের ভিতরে যে বিমা অঙ্কের পলিসি করা সম্ভব
সেটাই করবেন এবং নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করে যাবেন কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে। এবং ভালো কোম্পানির মাধ্যমে যদি আপনি করেন, ভালো কোম্পানিগুলো এখন ইতিমধ্যেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। তারা মোবাইল অ্যাপসের মাধ্যমে গ্রাহককে তার সব ধরনের তথ্য দিচ্ছে। এগুলো জেনে আপনি যদি পলিসি করেন এবং সেই পলিসির প্রিমিয়াম নিয়মিত প্রদান করেন, তাহলে আপনি ইন্স্যুরেন্সের বেনিফিটগুলো পাবেন এবং দেখা যাবে যে তামাদির হার অনেক কমে যাবে। ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব গোলাম সামদানি, পলিসিতে আমাদের হার কমাতে সরকার, বীমা কোম্পানি এবং গ্রাহকদের করণীয় কি? আপনার পরামর্শ শুনে আজকে আলোচনা শেষ করব। ধন্যবাদ। আসলে সরকারের প্রধান করণীয় হইল যে বীমা খাতের যে অর্থনৈতিক গুরুত্ব, এটা মানুষকে উপলব্ধি করানো, যাতে মানুষ বীমা খাতে বা বীমা করতে উৎসাহিত হয়। আর কোম্পানির করণীয় হইল কোম্পানি যার কাছ থেকে বীমাটা, যাকে বীমা করাচ্ছে, তার সামর্থ্য বুঝতে হবে, সে কত বছর মেয়াদি বীমার পলিসিটা চালাতে পারবে এবং কত টাকা সর্বোচ্চ কিস্তি দিতে পারবে, এটা বুঝে বীমা করাতে হবে, যাতে এটা তামাদি না হয়। আর তৃতীয়ত হইল গ্রাহক অর্থাৎ পলিসি হোল্ডারের উচিত যে তারও তার আর্থিক অবস্থা বিবেচনা করতে হবে, যে আমি যে পলিসিটা কিনছি আমি এটা কত বছর চালাইতে পারবো এবং আমি সর্বোচ্চ কত টাকা কিস্তি দিতে পারবো এবং কত বছর, মানে দীর্ঘমেয়াদী যদি তার সে চালাইতে না পারে, তাহলে সে স্বল্প মেয়াদী বীমা পলিসি করা হোক, যাতে সে কোনোভাবেই তার পলিসিটা ল্যাপস না হয়। কারণ পলিসি ল্যাপস হলে তো সে কিছুই পাবে না। সুতরাং তার আর্থিক সামর্থ্য এবং বাস্তবতা বিবেচনা করে এবং পাশাপাশি যে কোম্পানিতে সে পলিসি করছে ওই কোম্পানিটা কীরকম কোম্পানি, ওইটা তাকে জেনে নিতে হবে। কারণ যে কোনো একটা কোম্পানিতে সে যদি পলিসি করে, সেটা সে একটা পর্যায়ে সে মাঝপথে গিয়া যখন জানবে যে কোম্পানিটা ভালো না, তখন তার আর পলিসি অর্থাৎ কিস্তি পরিশোধ করার মেন্টালিটি থাকবে না। সুতরাং এই অবস্থা যাতে না হয়, শুরুতেই সে জেনে নেওক যে এই কোম্পানিটা ভালো না মন্দ। কোম্পানিটা যখন ভালো হবে সেখানে তার পলিসি করা উচিত বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, পলিসি ল্যাপস বা তামাদির কারণে গ্রাহক এবং কোম্পানির উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। এর অনিবার্য প্রভাবে বীমা খাতে তৈরি হয় নেতিবাচক ভাবমূর্তি। সুতরাং পলিসি তামাদের প্রবণতা ব্যাপকভাবে কমিয়ে আনতে হবে, কারণগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে, প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, বীমা খাতে অটোমেশন করতে হবে, দাবি পরিশোধের সময়কাল কমিয়ে আনতে হবে, মনিটরিং ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, কমিশন কাঠামোয় সংস্কার এনে সমতা আনতে হবে, গ্রাহকদের সচেতন করতে সম্মিলিতভাবে প্রচারণামূলক উদ্যোগ নিতে হবে। এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকে আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। জানিয়ে রাখছি, উন্নয়নী বীমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।